দেখো, তোমাদের এর আগের দিন ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্সের ফার্স্ট লেকচার ছিল। ফার্স্ট লেকচারের বেসিকে একটা অঙ্ক মনে হয় করা হয়েছে, একটা বা দুইটা অঙ্ক করা হয়েছে, দুইটা অঙ্ক করা হয়েছে। এখন এটার উপরে আরো কিছু অঙ্ক করা লাগবে আমাদের। লেখো, অঙ্ক তোলো, অঙ্ক তোলো। দেখো, কোন তড়িৎ চৌম্বক তরঙ্গের কোন তড়িৎ চৌম্বক তরঙ্গের কোন তড়িৎ চৌম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র ই সমান সমান এক্স মাইনাস সিটি হলে এটা হলে এটা হলে তড়িৎ ক্ষেত্রের মান কত? তড়িৎ ক্ষেত্রের মান কত এর সাথে আরেকটা প্রশ্ন, এটা হলে তড়িৎ ক্ষেত্রের মান কত এর সাথে আরেকটা প্রশ্ন, চৌম্বক ক্ষেত্রের প্রকাশ লিখো। চৌম্বক ক্ষেত্রের প্রকাশ লিখো। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান চাইছে, দেখি বলো তো তড়িৎ ক্ষেত্রের মান কত, বলতে পারবা? তোমাদের তড়িৎ ক্ষেত্রের যে ইকুয়েশন সেটা দেওয়া আছে এটা। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? তড়িৎ ক্ষেত্রের মান বলতে ই নট কে বোঝানো হয়? 50 না? তড়িৎ ক্ষেত্রের মান হলো 50। লিখবা কিভাবে? আমরা জানি ই সমান সমান ই নট সাইন টোয়াইস পাই বাই ল্যামডা এক্স মাইনাস সিটি। তারপরে লিখবা, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন দিলা, এটা 2 নম্বর ইকুয়েশন। 1 ও 2 তুলনা করে 1 ও 2 তুলনা করে পাই ই নট সমান সমান কত? 50। একক কি হবে? তড়িৎ ক্ষেত্রে একক কি? নিউটন পার
হলে বি নট সমান সমান হোয়াট? তাহলে দেখো বেতার তরঙ্গের ই নটের মানটা দেওয়া আছে 10⁻⁻⁴। দেখো তো আমরা কি জানি? আমরা জানি ই নট সমান সমান বি নট সি না? তাহলে ই নটের মানটা দেওয়া আছে, বি নটের মান বের করতে পারবো না, সি এর মান তো জানা। একই তো কথা হলো। তাহলে বি নট সমান সমান ই নট ডিভাইড বাই সি। ই নটের মানটা দেওয়া আছে 10⁻⁻⁴। সি এর মান হলো 3 × 10⁻8। তাহলে বি নটের মান কত হবে? 3.33 10⁻13। এত কি টেসলা না? এত টেসলা। এর থেকে সহজ অঙ্ক কি আর হয়? এর থেকে সহজ অঙ্ক কিন্তু আর হয় না। আচ্ছা ঠিক আছে, দেখো একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে আমরা চৌম্বক প্রবেশতা এবং তড়িৎ ভেদনযোগ্যতা এই দুইটা রাশি সম্পর্কে জানছি না? তড়িৎ ভেদনযোগ্যতা এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এপসাইলন দ্বারা না? আর চৌম্বক প্রবেশতা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মিউ দ্বারা না? আচ্ছা, এখন যদি বলা হয় আপেক্ষিক চৌম্বক প্রবেশতা এবং আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা, তাহলে কি হবে? আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা, আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা এটাকে প্রকাশ করা হয় এপসাইলন আর দ্বারা। বুঝছো? রিলেটিভ টু সামথিং, মানে কারোর সাথে কারোর সম্পর্ক স্থাপন করতে এটা ব্যবহার করা হয়। তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা হচ্ছে যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতার চেয়ে কত গুণ। এটা হলো শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা, আর এটা হলো যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা। আমি জানি না কোনটা কোন মাধ্যম, সেটা হতে পারে কাঁচ মাধ্যম, পানি মাধ্যম, যে কোনো মাধ্যম হতে পারে। তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা বলতে আমরা কি বুঝি? যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা যত গুণ তাকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা। এটাকে প্রকাশ করা হয় এপসাইলন আর দ্বারা। তাহলে আপেক্ষিক চৌম্বক প্রবেশতা কি হবে? হ্যাঁ, আপেক্ষিক চৌম্বক প্রবেশতা। আপেক্ষিক চৌম্বক প্রবেশতাকে কি দ্বারা প্রকাশ করা হবে? মিউ আর দ্বারা। তাহলে মিউ আর কি হবে? যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশতা শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতার যত গুণ তাকে বলা হবে মিউ আর বা আপেক্ষিক চৌম্বক প্রবেশতা। এটা একটু লিখে রাখো, এটা একটু লিখে রাখো। আবারও বলি, তড়িৎ ভেদনযোগ্যতা আমরা জানি এপসাইলন। এখন আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা বলতে কি বোঝানো হয়? আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা হচ্ছে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতার যত গুণ। তাহলে এটাকে যদি আমরা সমীকরণে প্রকাশ করি তাহলে দাঁড়াবে এপসাইলন আর সমান সমান এপসাইলন ডিভাইড বাই এপসাইলন নট। এটা হলো চৌম্বক প্রবেশতা। চৌম্বক প্রবেশতা, চৌম্বকের ক্ষেত্রে হয় প্রবেশতা, আর তড়িৎ হয় ভেদনযোগ্যতা। বুঝছো? তাহলে আপেক্ষিক চৌম্বক প্রবেশতা হচ্ছে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়, সেটা হবে কি? মিউ ডিভাইড বাই মিউ নট। নট মানে হচ্ছে সবগুলো শূন্য মাধ্যমে, যেখানেই নট দেখবা সেটা হচ্ছে শূন্য মাধ্যম। বুঝছো? আচ্ছা, এখন এটা বুঝে থাকলে এই রিলেটেড অঙ্ক লেখো। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গে হ্যাঁ কোশ্চেন, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ একটি মিডিয়ামে প্রবেশ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ
তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি মিডিয়ামে প্রবেশ করে যার আপেক্ষিক প্রবেশ্যতা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি মিডিয়ামে প্রবেশ করে যার আপেক্ষিক প্রবেশ্যতা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি মিডিয়ামে প্রবেশ করে যার আপেক্ষিক প্রবেশ্যতা 1.3 এবং আপেক্ষিক ভেদনযোগ্যতা 2.14। তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি মিডিয়ামে প্রবেশ করে যার আপেক্ষিক প্রবেশ্যতা 1.3 এবং আপেক্ষিক ভেদনযোগ্যতা 2.14। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত? সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত? সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত? খুবই সুন্দর একটা কোশ্চেন। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত? তাহলে বেগের সাথে আপেক্ষিক ভেদনযোগ্যতা মানে ভেদনযোগ্যতা এবং প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতার একটা সম্পর্ক আছে। দেখো এর আগের দিন আমরা লিখছিলাম c = 1/√μ0ε0। এটা লিখছিলাম না? অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ হবে 1/√, চৌম্বক প্রবেশ্যতা এবং তড়িৎ ভেদনযোগ্যতার গুণফল। তাহলে লেখো, আমরা জানি যে কোনো মাধ্যমে যদি হয়, আমরা জানি v সমান তাহলে কি হবে? এটা ছিল শূন্য মাধ্যমে, এই জন্য আমরা নট ব্যবহার করছি। তো যদি যে কোনো মাধ্যমে হয় তখন আমরা নট ব্যবহার করব না, শুধুমাত্র এপসাইলন ব্যবহার করব, শুধুমাত্র এপসাইলন এবং শুধুমাত্র মিউ এটা ব্যবহার করব। তাহলে v = 1/√। দেখো তো আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, বলা আছে আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা, আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা এপসাইলন আর। তাহলে এপসাইলন আর সমান আমরা কি জানি? ε/ε0 না? দেখো তো এপসাইলন আর সমান জানি আমরা ε/ε0। এখন এপসাইলন আর এর মানটা কত দেওয়া আছে? 2.14 ইন্টু ε0 সমান এপসাইলন। তাহলে এপসাইলনের মানটা আমরা পেয়ে গেছি, এটা আমার দরকার। আবার আমাদের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার মানটা দেওয়া আছে, তাহলে সেটা সমান কি? চৌম্বক প্রবেশ্যতা ডিভাইড বাই শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। এটার মান কত দেওয়া আছে? 1.3। তাহলে 1.3 সমান মিউ ডিভাইডেড বাই মিউ নট। অতএব মিউ সমান 1.3 মিউ নট। এটার মানও আমার দরকার আছে। তাহলে দেখো v = 1/√ε মিউ। তো এই যে এপসাইলনের জায়গায় আমরা বসাই দিব 2.14 ε0 ইন্টু মিউ এর জায়গায় আমরা বসাই দিব 1.3 মিউ নট, 1.3 মিউ নট। v সমান দেখো তো রুটের ভিতরে, এই সবগুলো কি রুটের ভিতরে আছে না? সবগুলো রুটের ভিতরে আছে। তো আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারবো না? দেখো তো 1/√2.14 ইন্টু 1.3 আলাদা আলাদা করে ইন্টু 1/√ε0 মিউ নট আলাদা আলাদা করে লিখতে পারবো না? দেখো তো নিচে তো সবগুলো রুটের ভিতরেই থাকলো, তাহলে আলাদা আলাদা করে লিখতে পারবো কিনা? অবশ্যই লিখতে পারবো। লাভ কি হইলো আমাদের? লাভটা হইলো দেখো এইটা সমান কি? সি না, বা আলোর বেগ। তাহলে c ডিভাইডেড বাই √2.14 ইন্টু 1.3। এটা বের করো, অ্যান্সার চলে আসবে। v সমান অ্যান্সার চলে আসবে। দেখো এটা আমরা আলাদা আলাদা করে লিখছি। তো 1/√ε0 মিউ নট এইটা মানে হলো c। তাহলে কি চলে গেল? c উপরে চলে গেল আর এটা নিচে।
হ্যাঁ, মান আমি তোমাকে বলি শোনো, এক্সামে যতক্ষণ পর্যন্ত না মান বসাইতে হয় ততক্ষণ পর্যন্ত মান বসাবা না, শেষে গিয়ে দেখবা যে মান বসাই দিলে খুব সুন্দর একটা অ্যান্সার আসবে। আর তুমি যদি আগেই মান বসায় দাও তাহলে খুব একটা ভালো অ্যান্সার আসে না, হ্যাঁ অনেক বড় হয়। 1.8 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, 1.8 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। দেখো তো সুন্দর অঙ্ক না এটা? এই অঙ্কগুলো যদি তোমার না জানা থাকে এক্সাম হলে কিন্তু পারবা না, আলটিমেটলি পারা মুশকিল। হ্যাঁ কোনটা? ভি? হ্যাঁ এটা হলো যে কোনো মাধ্যমের বেগ, যে কোনো মাধ্যমে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বেগ নির্ণয় করতে পারবা এই সূত্র দিয়ে, যেখানে যে কোনো মাধ্যম, এপসাইলন হচ্ছে যে কোনো মাধ্যমে তড়িৎ বেদন যোগ্যতা, মিউ হচ্ছে যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশতা। আর তুমি যখন আলো তোমার ধরো আলোক মাধ্যমে বা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ যদি হয় আলোর বেগ, তাহলে তখন সি আসবে, আর এগুলো কি হয়ে যাবে তখন? মিউ নট এপসাইলন নট। এখানে কোনো সমস্যা আছে কিনা বলো বলো, কোথাও সমস্যা থাকলে বলবা। এখানে কিন্তু কোথাও সমস্যা থাকার কথা না। আচ্ছা তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের টাইপ 1 এর ভিতরে, অর্থাৎ আলো যে একটা তড়িৎচৌম্বকীয় তরঙ্গ, সেই তড়িৎচৌম্বকীয় তরঙ্গের কিছু ধর্ম দেখছি আমরা, সেখান থেকে ম্যাক্সওয়েলের সূত্র, তারপরে পয়েন্টিং ভেক্টর, এগুলো আমাদের টাইপ 1 এর ভিতরে ছিল। এখন আমরা যাব টাইপ 2 তে। দেখো তোমরা 9-10-এই পড়ছো, এটা তোমরা 9-10-এই পড়ছো এবং এটা তোমাদের একটু সহজ লাগার কথা। দেখো এইটা হচ্ছে একটা মাধ্যম, এইটা আরেকটা মাধ্যম, তো দুইটা মাধ্যম যে তল দ্বারা বিভক্ত থাকে সেটার নাম কি বলতে পারবা? বিভেদ তল। তাহলে দুইটা মাধ্যম বিভেদ তল দ্বারা বিভক্ত, বিভেদ তল। বিভেদ তল। এখন দেখো ধরে নিলাম এটা একটা মাধ্যম, 1 নাম্বার মাধ্যম, আর এটা হলো 2 নাম্বার মাধ্যম। এটা 1 নাম্বার মাধ্যম, এটা 2 নাম্বার মাধ্যম। তো 1 নাম্বার মাধ্যমে আমাদের আলোক রশ্মি এসে আপতিত হলো। যে রশ্মিটা আপতিত হয় তাকে কি বলা হয়? আপতিত রশ্মি। তো এবং আপতিত রশ্মি, এই যে এইটা দেখতেছো, এটাকে বলা হয় অভিলম্ব। বিভেদ তলের সাথে যেটা লম্ব থাকে তাকে বলা হয় অভিলম্ব। তো আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে কি বলা হয়? আপতন কোণ। আপতন কোণকে প্রকাশ করা হয় আই দ্বারা। আবার এখন দেখো এই রশ্মিটা আপতিত হলো 1 নাম্বার মাধ্যমে, 1 নাম্বার মাধ্যমে বিভেদ তলে আপতিত হলো। এখন আপতিত হওয়ার পরে যখন এটা 2 নাম্বার মাধ্যমে প্রবেশ করবে, 1 নাম্বার মাধ্যমকে আমরা ধরে নিছি হালকা মাধ্যম বা ধরো বায়ু মাধ্যম, 2 নাম্বার মাধ্যমকে আমরা ধরলাম ধরো বায়ু অপেক্ষা ঘন, অর্থাৎ কাঁচ বা ধরতে পারো পানি মাধ্যম, বায়ু অপেক্ষা ঘন কোনো মাধ্যম। আবার বলি 1 নাম্বার মাধ্যম, 1 নাম্বার মাধ্যমে আমাদের যে আলোক রশ্মিটা আপতিত হয়েছে সেটাকে বলতেছি আমরা আপতিত রশ্মি। যে কোণটা তৈরি করছে অভিলম্বের সাথে তাকে বলতেছি আপতন কোণ। এখন এই যে আপতিত রশ্মি, এটা 1 নাম্বার মাধ্যম থেকে 2 নাম্বার মাধ্যমে প্রবেশ করবে। আমি তোমাদের বলে নিলাম যে 1 নাম্বার মাধ্যম 2 নাম্বার মাধ্যম অপেক্ষা হালকা।
অথবা 2 নাম্বার মাধ্যম 1 নাম্বার মাধ্যম অপেক্ষা ঘন। 2 নাম্বার মাধ্যমকে আমরা ধরতে পারি পানি অথবা কাঁচ মাধ্যম, 1 নাম্বার মাধ্যমকে আমরা ধরে নিয়েছি বায়ু মাধ্যম। এখন যদি বায়ু থেকে কোনো একটা আলোক রশ্মি পানিতে প্রবেশ করে, তাহলে সেই আলোক রশ্মিটা কি এই বরাবরই চলে যাবে? সোজাসুজি চলে যাবে? অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আসে। এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। এখন কথা হচ্ছে, দেখো আমাদের এই আলোক রশ্মিটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। তো হালকা মাধ্যমে আলোর যে বেগটা হবে, ঘন মাধ্যমে আলোর বেগ বেশি হবে না কম হবে? আমাকে বলো তো। ঘন মাধ্যমে বেশি হবে না কম হবে? কম হবে, কারণ ঘন মাধ্যম তো বেশি কম্প্যাক্ট, ওখানে অণুপরমাণুগুলো কি কাছাকাছি আছে, তাহলে সংঘর্ষ হবে না, তাই কি না? যদি আলোর কণার সাথে যদি সংঘর্ষ হয়, তাহলে আলোর বেগ আলটিমেটলি কমে যাবে না? বেগ কিসের উপরে নির্ভর করে? তুমি যদি বেগ বেশি হবে, যদি পথ ফাঁকা থাকে তাহলে বেগ বেশি হবে। যেমন আলোক মাধ্যম, আমাদের শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে কি থাকে? বায়ু মাধ্যমে আমাদের অণুপরমাণুগুলো অনেক দূরে দূরে থাকে, কিন্তু পানি মাধ্যমে কি অণুপরমাণুগুলো একটু কাছাকাছি থাকে না? তাহলে তখন আমাদের আলোর বেগটা কি হয়ে যাবে? কমে যাবে, কারণ কাছাকাছি থাকার কারণে অণুপরমাণুর সাথে সংঘর্ষ হবে বেশি, আলোক রশ্মির অণুপরমাণুর সাথে সংঘর্ষ হবে বেশি, তার মানে আলটিমেটলি কি হয়ে যাবে? আলোর বেগটা কমে যাবে। তাহলে মনে রাখবো আমরা যে হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করে, তাহলে আলোর বেগ কি হবে? কমে যাবে, আলোর বেগ কমে যাবে। তাহলে আলোর বেগটা নির্ভর করতেছে কোন রাশির উপরে, কোন বিষয়ের উপরে? দেখো হালকা মাধ্যম যেটা আছে, হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা 1 নম্বর মাধ্যম, এর প্রতিসরণাঙ্ক ধরে নিলাম μ1। হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হয় কম। প্রতিসরণাঙ্ক বলতে বোঝানো হয় যে কোনো একটা মাধ্যম কতটুকু ঘন বা কতটুকু হালকা, এইটার পরিমাপ হচ্ছে প্রতিসরণাঙ্ক। তো হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক সবসময় কি হবে? কম হবে। ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হবে? হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক অপেক্ষা বেশি হবে। ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক অলওয়েজ হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক অপেক্ষা বেশি। তাহলে এটা যেহেতু ঘন মাধ্যম, এইটার হ্যাঁ কোনটা? প্রতিসরণাঙ্ক বলতে বোঝানো হয় কোনো একটা মাধ্যম কতটুকু হালকা বা কতটুকু ঘন, এইটা বোঝানো হয়। এখন সবচেয়ে হালকা মাধ্যম হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, এজন্য এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। এর প্রতিসরণাঙ্ক কত? 1। সবচেয়ে হালকা যেহেতু, এই জন্য এটাকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে। তাহলে বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। এখন অন্য কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত হবে? ধরো আমি চিন্তা করলাম পানির প্রতিসরণাঙ্ক কত, তাহলে পানির প্রতিসরণাঙ্ক বের করা হয় এই যে বায়ুর প্রতিসরণাঙ্ক কত এইটার সাপেক্ষে। পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.3, বুঝছো? পানির প্রতিসরণাঙ্ক এটা হলো 1.3। কাচের প্রতিসরণাঙ্ক এটা হলো 1.5। তাহলে যদি বলা হয় পানির প্রতিসরণাঙ্ক 1.3 বলতে তুমি কি বোঝো? বায়ু অপেক্ষা 1.3 গুণ ঘন। তাহলে পানির প্রতিসরণাঙ্ক বলতে আমরা পানির প্রতিসরণাঙ্ক 1.3 বলতে বোঝানো হয় পানি মাধ্যম বায়ু মাধ্যম অপেক্ষা 1.3 গুণ ঘন। আবার যদি বলা হয় কাচের প্রতিসরণাঙ্ক 1.5 বলতে কি বোঝানো হয়? কি হবে তাহলে? কাচ মাধ্যম বায়ু মাধ্যম অপেক্ষা 1.5 গুণ ঘন। কথা ক্লিয়ার? এইটা দ্বারা আমরা বুঝি প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক মানে কোনো একটা মাধ্যম কতটুকু হালকা বা কতটুকু ঘন। আচ্ছা, তাহলে দেখো 1 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা দেখলাম μ1, 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2। তো 2 নাম্বার মাধ্যম আমি বলছি ঘন মাধ্যম, তাহলে প্রতিসরণাঙ্ক μ1 বড় হবে না μ2 বড় হবে? অবশ্যই μ2, কারণ μ2 কি ঘন মাধ্যম। ঠিক আছে, এখন এই সম্পর্ক থেকে বিজ্ঞানী স্নেল একটা সূত্র দাঁড় করায়, স্নেলের সূত্র, যেটাকে বলা হয় স্নেলের সূত্র। স্নেলের সূত্র কি? বিজ্ঞানী স্নেল বলছে
এই যে দেখো যে কোনো মাধ্যমে প্রতিসরণাঙ্ক এবং এই যে আপাতন বা প্রতিসরণ কোণের সাইন এটা কি হবে ধ্রুবক হবে দেখো μ1 sin θ i সমান সমান কি μ2 sin θ r যেখানে দেখো যদি μ1 ডিভাইড বাই μ2 এই μ2টাকে যদি আমরা এই পাশে পার করে নেই তাহলে এটা কি দাঁড়াচ্ছে sin θ r ডিভাইডেড বাই sin θ i এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে স্নেলের সূত্র অভিলম্ব এই যে এটা দেখতেছো এটাকে বলা হয় অভিলম্ব এটা আপতন কোণ এটা প্রতিসরণ কোণ এটা হলো বিভেদ তল এটা হলো আপতিত রশ্মি এটা হলো প্রতিফলিত রশ্মি প্রতিসরিত রশ্মি হ্যাঁ সরি প্রতিসরিত রশ্মি আর এটা হলো প্রতিসরণ কোণ প্রতিসরিত রশ্মি প্রতিফলন কি হয় প্রতিফলন তো একই মাধ্যমে হয় আর প্রতিসরণ হয় ভিন্ন দুইটা মাধ্যমে আলাদা আলাদা মাধ্যমে এগুলো তুলে নাও আবারও বলে রাখি সূত্র যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অঙ্ক পারবা না আমার অঙ্ক এভাবেই সেট করা সূত্র যদি না পারো সূত্র যদি ক্লিয়ার না হয় অঙ্ক পারবা না আর সবগুলা ক্লিয়ার থাকবে এখানেও অঙ্ক পারবা এক্সাম হলেও অঙ্ক পারবা লিখছো এটা আচ্ছা এই যে দুইটার প্রতিসরণাঙ্ক একটু তুলে রাখবা বায়ুর প্রতিসরণাঙ্ক 1 এটা তো আমরা জানি পানির প্রতিসরণাঙ্ক 1.33 এটা মুখস্থ থাকা লাগবে কোনটা প্রতিসরণাঙ্কের কোনো একক নাই কারণ প্রতিসরণাঙ্ক হচ্ছে দুইটা একই রাশির অনুপাত দুইটা একই রাশির অনুপাত না পানি মাধ্যম ডিভাইড বাই বায়ু মাধ্যম তাহলে কি দুইটা একই রাশির অনুপাত না দুইটা একই রাশির অনুপাতের কোনোদিন থাকে একক থাকে না হ্যাঁ বায়ু মাধ্যমের সাপেক্ষে তুলনা করতেছে তাহলে কি একক থাকবে এখন আসো আমি তোমাদের বলছি যে প্রতিসরণাঙ্কের সাথে বেগের সম্পর্ক কি কিছুক্ষণ আগেই বলছি বলো দেখি সমানুপাতিক ব্যস্তানুপাতিক প্রতিসরণাঙ্ক যদি বাড়ে তাহলে বেগ কি হয় আলোর বেগ কমে না প্রতিসরণাঙ্ক বাড়া মানে হচ্ছে ঘন হওয়া মানে কি আলোর বেগ কমে যাবে না তাহলে প্রতিসরণাঙ্কের সাথে আমাদের বেগের সম্পর্ক ব্যস্তানুপাতিক আলোর বেগের সম্পর্ক ব্যস্তানুপাতিক বর্গমূলের ব্যস্তানুপাতিক কেন হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে কিভাবে বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে কোন সূত্র থেকে ওই সূত্র তো এপসাইলন নট আর হচ্ছে মিউ নট আছে ওইটার সাথে তো আমরা সম্পর্ক হ্যাঁ যে কোনো মাধ্যমে ওইটাই এপসাইলন নট মিউ নট ওটা হচ্ছে তোমার চৌম্বক প্রবেশতা আর হচ্ছে তড়িৎ ভেদনযোগ্যতা ওইটার কথা এখানে আসতেছে কেন ওটা তো আলাদা বিষয় ওখানে তো এগুলো আসবেই না এটা হচ্ছে আলোর বেগ তাহলে আলোর বেগের সাথে আমাদের প্রতিসরণাঙ্কের সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক প্রতিসরণাঙ্ক বাড়লে আলোর বেগ কমবে তাহলে দেখো তো যদি আমরা এটাকে এইভাবে লিখি μ1 ডিভাইড বাই μ2 সমান সমান সি তে তাহলে আমরা কি লিখবো c2 ডিভাইড বাই c1 লিখবো না দেখো তো ব্যস্তানুপাতিক যেহেতু এইটার সাথে এটা ব্যস্তানুপাতিক দেখো এটার সাথে এটা ব্যস্তানুপাতিক μ1 ডিভাইড বাই μ2 সমান সমান আমরা লিখতে পারবো c2 ডিভাইড বাই c1 এখন দেখো তো
C2 হচ্ছে 2 নাম্বার মাধ্যমে আলোর বেগ, C1 হলো কি 1 নাম্বার মাধ্যমে আলোর বেগ, যেখানে হচ্ছে আমরা প্রথমেই কি 1 নাম্বার এবং 2 নাম্বার মাধ্যম দ্বারা ডিনোট করছিলাম। তো C2 এটাকে কি লেখা যায়, F ল্যামডা 2। C1 এটাকে কি লেখা যায়, F ল্যামডা 1। দেখো এই F কাটে, তুমি বলতে পারো যে ভাই F সমান কেন? হ্যাঁ কম্পাঙ্ক সেম না, কম্পাঙ্ক সেম থাকলে মাধ্যম মানে মাধ্যম যদি চেঞ্জ হয় তাহলে কি হয় না, কম্পাঙ্কের চেঞ্জ হয় না। এটা কিন্তু অনেক আগে থেকে বলে আসতেছি, মাধ্যম চেঞ্জ হয়ে গেছে কিন্তু কম্পাঙ্ক সেম। এফ কাটলো, ল্যামডা 2 ডিভাইড বাই ল্যামডা 1। তাহলে দেখো প্রতিসরণাঙ্কের সাথে বেগের যে রকম সম্পর্ক ব্যস্তানুপাতিক, একইভাবে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক, মিউ সমানুপাতিক 1 ডিভাইডেড বাই ল্যামডা। এই সম্পর্কটা জানা থাকা লাগবে, এই সম্পর্কটা জানা থাকা লাগবে। আচ্ছা এখন যদি তোমাদের বলা হয় এক নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটাকে কিভাবে প্রকাশ করা হবে? এটাকে কিভাবে প্রকাশ করা হয় দেখো তো। এই ভাষার পেঁয়াজগুলো না জানলে কিন্তু অঙ্ক পারবা না। আবারও বলে রাখি, ভাষার পেঁয়াজগুলো না জানলে কিন্তু অঙ্ক পারবা না। 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সাপেক্ষ যেটা আছে সেটা থাকে আগে। তাহলে 1 এর সাপেক্ষে 1 মিউ 2, এটা দ্বারা বোঝানো হয় 1 নাম্বার মাধ্যমের সাপেক্ষে 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখন এটাকে কিভাবে লেখা হয়, এটা হলো মিউ 2 ডিভাইডেড বাই মিউ 1। যেটার সাপেক্ষে সেটা থাকবে নিচে, আর যেটার বের করবা সেটা থাকবে উপরে। এটা একটু ভালোভাবে লিখে নাও, এটা কিন্তু পরে প্যাচের সৃষ্টি করবে। 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1 মিউ 2। তাহলে যার সাপেক্ষে বের করতেছে ওইটা থাকবে নিচে। যার সাপেক্ষে বের করতেছে ওইটা থাকবে নিচে। তাহলে যদি এরকম করা হয়তো এর সাপেক্ষে বি, কিভাবে লিখবো বলো? এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক এ মিউ বি সমান সমান কি লিখবো, মিউ বি ডিভাইড বাই মিউ এ। আচ্ছা এখন এর সাথে যদি আমরা বেগের সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে ধরো সি এ এবং সি বি দ্বারা বেগকে বোঝানো হচ্ছে, তাহলে কিভাবে লিখবো? সি এ ডিভাইডেড বাই সি বি হবে না, ব্যস্তানুপাতিক যে। যদি ল্যামডার সাথে যদি সম্পর্ক স্থাপন করি তাহলে কি হবে, ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা। এটা একটু লিখে রাখো। হ্যাঁ এ এবং বি মাধ্যম, এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো।
তোলা হয়েছে এটা, তুলছো এটা। এখন অঙ্ক শুরু করো, লেখো। পানি ও হিরোকে, পানি ও হিরোকে, হিরক হিরক ডায়মন্ড, মানে হিরক বললে চেনে না, ডায়মন্ড বললে চেনে। পানি ও হিরোকে প্রতিসরণাঙ্ক যথাক্রমে পানি ও হিরোকে প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.33 এবং 2.4 হলে, 1.33 ও 2.4 হলে হিরোকে আলোর বেগ কত হবে? হিরোকে আলোর বেগ কত হবে? পানিতে আলোর বেগ, পানিতে আলোর বেগ 2.28 into 10 to the power 8, 2.28 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। কি? পানিতে আলোর বেগ, পানিতে আলোর বেগ দেওয়া আছে, হিরোকে আলোর বেগটা বের করতে বলছে। তাহলে আসি আমরা পানি এবং হিরক। মিউ পানি মানে কি ওয়াটার, ডিভাইডেড বাই মিউ হিরক মানে কি ডায়মন্ড। তাহলে এটার সাথে আলোর বেগের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে হবে সিডি ডিভাইডেড বাই সি ডাব্লিউ। তো সি ডাব্লিউ এর মানটা আমাদের জানা আছে, এবং এই যে মিউ ডাব্লিউ মিউ ডি এই দুইটার মানও জানা আছে। পানির প্রতিসরণাঙ্ক কত দেওয়া আছে? প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক 1.33, এটা কত দেওয়া আছে? 2.4। সিডি এর মানটা জানি না, সি ডাব্লিউ এর মানটা দেওয়া আছে 2.28 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8। বের করো সিডি, সহজ অঙ্ক। খালি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে আমরা মানটা বের করব। তিনটা দেওয়া আছে, একটা বের করতে হবে। 1.55 এরকম আসার কথা, তাই দেখো তো, একটু ভালো করে দেখো তো। ওয়ান 1.55 আসে, 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8। যেটা আসবে সেটাই, 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 মিটার পার সেকেন্ড।